বলছি, তুমি কি সারাদিন ঘরে শুয়েই থাকবে? এদিকে ঘরে যে চালের একটা দানাও নেই, ওদিকে খেয়াল আছে তোমার? তাড়াতাড়ি বাজারে যাও আর চাল নিয়ে আসো, না হলে আজকে না খেয়ে থাকতে হবে। বলো কি রাধা, এই তো কয়দিন হলো চাল নিয়ে আসলাম, আড়ির মধ্যে শেষ হয়ে গেল। দুবেলা গান্ডে পিণ্ডে গিলছো আর বলছো কয়েকদিন আগে চাল নিয়ে আসলাম। আমি অত শত জানি না। তুমি চাল নিয়ে আসলে চুলোয় হাঁড়ি চড়বে, না হলে নয়। আরে রাধা, তুমি তো জানো বাজারে আর আগের মতো কাঠের চাহিদা নেই। তাছাড়া চালের যা দাম, পুরো দিন কাঠ কাটলেও চালের দাম উঠবে না। তুমি কোনো রকমে আজকে দিনটা কারো বাড়ি থেকে ধার করে চালিয়ে নাও, তারপর আমি দেখছি কি করা যায়। কাঠুরে হরি গরিব হলেও সে ছিল সৎ এবং সরল প্রকৃতির মানুষ। হরির ঈশ্বরের উপর পুরো বিশ্বাস ছিল যে একদিন ঠিক এই অভাব অনাটন তার জীবন থেকে মুছে যাবে। কিন্তু সে জানতো না তার ভাগ্যে লেখা ছিল অন্য কিছু। দিদি, একবেলা রান্না করার মতো চাল হবে? আমার স্বামী ফিরলেই তোমাকে ফেরত দিয়ে যাব। এদিকে রাস্তায় হরির সাথে দেখা হয়ে যায় গ্রামের প্রধানের। প্রধান সাহেব বলেন, কি ব্যাপার হরি, এই ভর দুপুরে মন খারাপ করে কোথায় যাচ্ছ? কোথায় আর যাব প্রধান সাহেব, সংসারের যা অবস্থা, নুন আনতে পান্তা ফুরোচ্ছে, হাতে তেমন টাকা পয়সা নেই, তাই একটু যাচ্ছি বনের দিকে কিছু কাঠ কাটতে। তখনই ওখানে এসে হাজির হয় পচা পচা মানুষের দুঃখ দেখে খুব খুশি হতো। আরে হরি, তোমার স্ত্রী রাধাকে দেখলাম লোকের বাড়ি বাড়ি চাল চেয়ে বেড়াচ্ছে। স্ত্রীকে কি ভিক্ষা করতে পাঠিয়েছো নাকি? মুখ সামলে কথা বলো, পচা না হলে কিন্তু। কিন্তু কি, আমি যা দেখেছি তাই বলছি। এখন তোমার স্ত্রী যদি লোকের বাড়ি বাড়ি চাল চেয়ে বেড়ায়, তাহলে তো মানুষ সেটাকে ভিক্ষা করাই বলবে নাকি? আমি কি শুনছি হরি? এভাবে তো তুমি আমাদের গ্রামের নাম ডুবিয়ে ছাড়বে। তাছাড়া আমি চাই না গ্রামের সব মানুষজন মিলে তোমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিক। তাই আমি তোমাকে শেষবারের মতো একটা সুযোগ দিচ্ছি, এই ভুল যেন আর কোনো দিন না হয়। হরি কোনো কথা না বলে কাঁদতে কাঁদতে চলে এলো বনের দিকে। বনে এসে সে একটা গাছের তলায় গিয়ে বসে এবং কাঁদতে থাকে। এখন আমি কি করি? ঈশ্বর আমার এত বড় পরীক্ষা নিচ্ছেন, আমি তো বেঁচে থাকার কোনো পথই দেখতে পারছি না। সব জায়গায় আমাকে অপমান হতে হচ্ছে। বাড়ি গিয়ে আমি রাধাকে কি উত্তর দেব? হঠাৎ হরির কানে একটা আওয়াজ ভেসে আসে। জল, জল। কেউ যেন জল চাইছে মনে হলো, গিয়ে দেখিতে একটু। হরির সামনে গিয়ে দেখে একজন সাধু বাবা তৃষ্ণায় কাতর হয়ে পড়ে রয়েছে এবং জল চাইছে। এ আপনি সাধু বাবা, আর আপনি এই গভীর বনে কি করছেন? আমি বহুদূর থেকে এখানে এসেছি। হাঁটতে হাঁটতে আমার গলা শুকিয়ে গেছে, আমি আর হাঁটতে পারছি না। আমাকে একটু জল এনে দাও। দাঁড়াও সাধু বাবা, আমি এক্ষুনি জল এনে দিচ্ছি, আপনি আর কিছুক্ষণ অপেক্ষা করুন। হরি তড়িগড়ি করে সাধু বাবার কোটেটা নিয়ে বেরিয়ে যায় জল আনার উদ্দেশ্যে। কিছু দূর গিয়ে হরির চোখে পড়ে একটি জলাশয়। ওই তো সামনে একটা জলাশয়, আর জলগুলো বেশ পরিষ্কার মনে হচ্ছে। ওখান থেকেই জল ভরিয়ে নিন। জল ভরতে ভরতে হঠাৎ জলের ভেতর থেকে বেরিয়ে আসে এক ডাইনি। আমি এই জলের ডাইনি, তোর এত বড় সাহস তুই কিনা আমার জলাশয় থেকে জল নিয়ে যাস? তুই জানিস এর জন্য আমি তোকে কি শাস্তি দিতে পারি? দেখো ডাইনি, আমার জলের খুবই প্রয়োজন। এই জল না নিয়ে গেলে অনেক বড় বিপদ হয়ে যাবে। দয়া করে আমাকে একটু জল নিয়ে যেতে দাও। আমি তোকে দুটো রাস্তা দিচ্ছি এখান থেকে ফেরত যাবার। এক, তোকে জল না নিয়ে খালি হাতে ফেরত যেতে হবে, এবং দুই, তোকে আমার ধাঁধার উত্তর দিতে হবে। তোর উত্তর যদি ঠিক হয় তবে তুই এখান থেকে জল নিয়ে যেতে পারবি, আর যদি উত্তর ভুল হয় তবে তুই কোনোদিনও এখান থেকে ফেরত যেতে পারবি না। তোকে সারা জীবন এখানেই পড়ে মরতে হবে। হরি চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ ভাবার পর সে বলল, আমি রাজি। আমি একজনকে কথা দিয়েছি, সে আমার জন্য অপেক্ষা করছে। তুমি বলো তোমার ধাঁধা, আমি উত্তর দিতে রাজি আছি। ঠিক আছে, তাহলে শোন, আমি যখন এলাম তুমি কেন এলে না? তুমি যখন এলে কত কি খেলে, একবার গেলে আবার এলে ফিরে। বৃদ্ধকালে আমায় তুমি কেন ছেড়ে গেলে? বলো এবার উত্তরটা কি হবে? হরির চোখ বন্ধ করে অনেকক্ষণ ভাবল। কিছুক্ষণ পর সে উত্তর দিল, উত্তরটা হবে দাঁত। তখন ডাইনি জোরে জোরে হাসতে লাগলো। সঠিক উত্তর। তুই প্রথম যে আমার ধাঁধার উত্তর দিলি, যা কতগুলো জল নিবি নিয়ে যা। হরি তাড়াতাড়ি করে ঘটিতে জল ভরে সাধু বাবার কাছে গেল।
সাধু বাবা, এই নিন জল। সাধু বাবা জল খাবার পর হরিকে এমন কথা বললেন যা শুনে হরিক অবাক হয়ে গেল। সে ভাবতেও পারেনি যে কেউ এভাবে কারো পরীক্ষা নিতে পারে। সাধু বাবা হরিকে বললেন, আমি তোর পরীক্ষা নিচ্ছিলাম, কিন্তু আমি ভাবতে পারিনি যে তুই এই পরীক্ষায় উত্তীর্ণ হবি। আমি এর আগে অনেক জনের কাছে এই একই পরীক্ষা নিয়েছি, কিন্তু তারা সবাই ডাইনির ভয়ে পালিয়েছে। তবে তোর বুদ্ধি এবং মানবতা দুটোই আছে, তাই আমি এই ময়ূর তোকে উপহার দিচ্ছি। সাধু বাবা, আমি বুঝে গেছি আপনি যেমন তেমন সাধু নন, কিন্তু আমি এই ময়ূর নিয়ে কি করব? আমাদের নিজেদেরই দুবেলা খাবার জোটে না, একে আমি কি খাওয়াবো? আমি জানি তোর ভাগ্য খারাপ, এই ময়ূর তোর ভাগ্য বদলে দেবে। তারপর হরি ময়ূরটাকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। রাধা, আমি চলে এসেছি, তাড়াতাড়ি আমায় দুমুঠো খেতে দাও, আজকে বড্ড ক্লান্ত হয়ে গেছি। তোমাকে যে বারবার করে বললাম চাল নিয়ে আসতে, সেগুলি কোথায়? তোমার জন্য কি আমি রোজ রোজ লোকে বাড়ি বাড়ি চাল চেয়ে বেড়াবো নাকি? আর এই ময়ূরটা কোথায় থেকে তুলে আনলে? আরে আজকে বনে হঠাৎ এক সাধু বাবার সঙ্গে দেখা হয়ে যায়। কিন্তু আমি ভাবতে পারিনি যে তুই এই পরীক্ষায় উত্তীর্ণ হবি। আমি এর আগে অনেক জনের কাছে এই একই পরীক্ষা নিয়েছি, কিন্তু তারা সবাই ডাইনির ভয়ে পালিয়েছে। তবে তোর বুদ্ধি এবং মানবতা দুটোই আছে, তাই আমি এই ময়ূর তোকে উপহার দিচ্ছি। সাধু বাবার কাছ থেকে এই মোড়টা না নিয়ে একটু ধন সম্পদও তো চেয়ে নিতে পারতে নাকি? এখন একে কি খাওয়াবে? এমনি আমাদেরই ঠিকঠাক করে দুবেলা খাবার জোটে না। সাধু বাবা যখন দিয়েছেন নিশ্চয়ই ভালো কিছু বুঝেই দিয়েছেন। তুমি এইসব ছাড়তো আগে, আমায় দুমুঠো খেতে দাও, বড্ড খিদে পেয়েছে। হরির ময়ূরের কথা প্রায় পুরো গ্রাম এবং তার আশেপাশে ছড়িয়ে গিয়েছিল। গ্রামের মানুষজন ময়ূর দেখার জন্য মাঝে মধ্যে ভিড় জমাতো হরির বাড়ির সামনে। ধীরে ধীরে হরির ময়ূরের কথা ছড়িয়ে গেল দেশ বিদেশে। তারপর হঠাৎ একদিন বিদেশ থেকে একজন লোক এলো হরির বাড়িতে। হরিবাবু, আমি শহর থেকে এসেছি, অনেক শুনেছি আপনার ময়ূরের কথা, তাই আমি আপনার জন্য একটা প্রস্তাব নিয়ে এসেছিলাম। কি প্রস্তাব ঠিক বুঝলাম না। আমি আপনার কাছ থেকে এই ময়ূরটা কিনে নিতে চাই, এর বদলে আমি আপনাকে অনেক টাকা দেব। না না, এই ময়ূর আমি বিক্রি করতে পারবো না। একবার ভেবে দেখুন হরিবাবু, এই ময়ূরের বদলে আমি আপনাকে অনেক টাকা দিতে রাজি আছি। আপনি এরকম সুযোগ বারবার পাবেন না। দেখুন বিদেশি বাবু, আমি ভেবে নিয়েছি আমি কোনো মতেই এই ময়ূর বিক্রি করব না, লাখ টাকা দিলেও নয়। আপনি এখন আসতে পারেন। এটা তুমি কি করলে? উনি কতগুলো টাকা দিতে চাইলেন, তাও তুমি এই ময়ূরটা বিক্রি করলে না। তাছাড়া এই ময়ূরটা আমাদের কোন কাজে লাগে বলো তো? দেখো রাধা, টাকা দিয়ে সব কিছু কিনে নেওয়া যায় না। এই ময়ূরের প্রতি আমার একটা আলাদাই মায়া এসে গেছে। তাছাড়া এই ময়ূর সাধু বাবার উপহার, এটা আমি কিভাবে বিক্রি করতে পারি? তুমি আর কোনো দিনও এটাকে বিক্রি করার কথা আমাকে বলবে না। রাধা আর কোনো কথা বলে না, কারণ সে বুঝে গিয়েছিল যে হরি সেই ময়ূরটাকে নিজের পরিবারের একজন সদস্যের মতো করে নিয়েছে। তাই রাধা আর কোনো অভিযোগ করে না। রাজবৈদ্য এত চিকিৎসা হবার পরেও রানী সুস্থ হচ্ছে না কেন? আর কতদিন রানী এইভাবেই বিছানায় পড়ে থাকবে? আপনি কি করবেন করুন, আমি জানি না, যত তাড়াতাড়ি সম্ভব রানীকে সুস্থ করে তুলুন। মহারাজ, আমি সব প্রকার চেষ্টা করে দেখে নিয়েছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তবে আমি একজন কবিরাজকে চিনি, উনি ঠিক করে দিতে পারেন। এখন উনি শেষ ভরসা। তারপর কবিরাজ এসে রানীমাকে দেখে বলেন, এই তো দেখছি রানীমার ভয়ঙ্কর অবস্থা। এই রোগ যেমন তেমন রোগ নয়, এটাকে ঠিক করার একটাই মাত্র উপায় আছে। কি উপায় তাড়াতাড়ি বলুন, আমি সব করতে রাজি আছি। মায়াবী ময়ূর। একমাত্র মায়াবী ময়ূরের সেই জাদুর পালকি পারে রানীমাকে সুস্থ করে তুলতে। মহারাজ, আপনি যত তাড়াতাড়ি পারেন সেই মায়াবী ময়ূরকে নিয়ে আসুন। কিন্তু কবিরাজ কোথায় পাওয়া যাবে সেই মায়াবী ময়ূর? কবিরাজ তার জাদু শক্তি দিয়ে দেখে যে পাশের গ্রামের হরিনামের এক কাঠুরের বাড়িতে আছে সেই মায়াবী ময়ূর। সঙ্গে সঙ্গে মহারাজ তার পেয়াদাকে পাঠিয়ে দেয় কাঠুরে হরির বাড়িতে। কিন্তু লাভের লাভ কিছুই হয় না। হরি কোনো মতেই তার ময়ূরটিকে দেয় না। একজন কাঠুরের এত বড় স্পর্ধা রাজার আদেশ অমান্য করে ধরে এনে কারাগারে ঢুকিয়ে দাও ওই কাঠুরের বাচ্চাকে।
সঙ্গে সঙ্গে হরিকে ধরে এনে কারাগারে ঢুকিয়ে দেওয়া হলো। এই নিন কবিরাজ, সেই মায়াবী ময়ূরের জাদুই পালক। কিন্তু সেই জাদুই পালক দিয়েও রানীমা সুস্থ হলো না। হঠাৎ সেখানে উদয় সেই সাধু বাবা। সাধু বাবা মহারাজকে বলেন, আমি হরিকে সেই মায়াবী ময়ূরটা দিয়েছিলাম। রানীমাকে সুস্থ করতে গেলে হরিকে প্রয়োজন, কারণ একজন সরল মানুষের স্পর্শ ছাড়া এই পালক অচল। এটাই একমাত্র উপায় রানীমাকে ঠিক করার। রাজা তার ভুল বুঝতে পারল এবং কারাগার থেকে হরিকে বের করে আনার আদেশ দিল এবং হরির কাছে হাত জোর করে রানীর প্রাণ ভিক্ষা চাইল। হরি, আমার ভুল হয়ে গেছে, তুমি দয়া করে আমার রানীর প্রাণ ভিক্ষা দাও। এটা কি বলছেন মহারাজ? এটা তো আমার কর্তব্য। কিছুক্ষণ পরে রানীমা সুস্থ হয়ে ওঠে। তারপর রাজা খুশি হয়ে তার 10 ভাগ সম্পত্তি হরির নামে লিখে দেয়। তারপর থেকে হরি জমিদার হয়ে যায়। তার আর কোনো কিছু অভাব থাকে না।